আমি ৯ মাসের গর্ভবতী। এমন সময় আমার দেবর আসলো প্রবাস থেকে, আর হই হই রই রই করে আমার দেবরের বিয়ে নামলো। ডেলিভারির খরচও তারা দিতে পারবে না, কারণ বাড়িতে বিয়ে। আমি যেন সেটি আমার বাবার বাড়ি থেকে আনি। শারীরিক অসুস্থতার ঘর ভর্তি মেহমান, কাজ, আমার অবস্থা আরও খারাপ। আমি মুখটা শুকনো করে রাখতাম, মুখে হাসি থাকতো না। আমার শাশুড়ি আর ননদরা মিলে আমাকে বলতো আমি নাকি হিংসা করছি, তাই আমার মুখে হাসি নাই, মুখটা কালো করে রেখেছি আমি। আমার শ্বশুরবাড়িতে যখন ঘর বাড়ি দেখতে আসলো দেবরের শ্বশুরবাড়ি থেকে, কত আয়োজন, কত খাবার, কত কি। আমার সাহসে কুলালো না ওখান থেকে ধরে কিছু খেতে, যদি মুখের উপর তারা কিছু বলে দেয়। আমি রুমে এসে শুয়ে রয়েছি, তারা সকাল থেকে সব করছে, আমি ভারী পেটটার জন্য কিছু করতেও পারছি না। আমার শাশুড়ি রুমে এসে বলল আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে এমন বউ আনার জন্য। আমি দেখাই দিব আমার ছোট্ট ছেলের বউ এনে কেমন মেয়ে আনবো। আমাদের ভালোবাসার বিয়ে ছিল, আর দেবরের জন্য আমার শাশুড়ি তার পছন্দ করা মেয়ে আনছে। তাই তিনি সুযোগ পেলেই আমাকে কথা শোনাতে পরোয়া করেন না। আমার শাশুড়ি খুব সুন্দরী, তাই ছোট্ট ছেলের বউ আনছেন ভীষণ সুন্দরী মেয়ে, বড়লোক পরিবারের মেয়ে। গ্রামে এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, আমার শাশুড়ি বলেছেন। মেয়ের বয়সও অনেক কম, আমার আবার বয়স খুব বেশি, 24 বছর। তিনি যেটা আনছেন সেটা আবার ফুলের কলি এখন। আমি ইয়ানফসি করছি, শারীরিক কষ্টে ওনার এগুলো শুনতেও ইচ্ছে করে না। প্রবাস থেকে স্বামী ভয়েস পাঠিয়েছেন আমি কেন কোনো কাজকর্ম করছি না, তিনি আবার খুব মা ভক্ত। আমার স্বামী তার ভাইয়ের বিয়েতে 2 লাখ টাকা পাঠিয়েছে। বিয়ের সময় আমাকে কোনো গয়না দেয়নি আমার স্বামী। বিয়ের পর একবার যখন ছুটিতে আসলো তখন একটা চেইন এনেছিল। প্রবাসী স্বামী ফোন করে বলল আমাকে সেটা ওনার মাকে দিয়ে দিতে, কারণ বউকে নিশানা স্বরূপ চেইন দিতে হবে, না হলে মান সম্মান থাকবে না। আমি চুপ করে রইলাম, কিছু বললাম না, শুধু বললাম আমি বিয়েতে খালি গলায় থাকবো, আমার তো একটাই চেইন। তখন আমার প্রবাসী স্বামী বলল আমি সামাজিক না, আমার মনে হিংসাতে ভরা, তাই চেইন দিচ্ছি না আমি। যদি চেইন না দেই তবে ওনার ভাত খাওয়ার দরকার নাই। তখন আমি চেইনটা দিয়ে দেই। সবাই শপিংয়ে ব্যস্ত, রাত দিন বিয়ে নিয়ে কত আয়োজন, কত কথা, কত হাসি তামাশা। সেখানে আমি থাকিও না, কারণ আমার যদি ডেলিভারি সিজারে হয় তবে এত টাকা কোথা থেকে দেব। আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমার বাবা নেই, ঘরে ছোট ছোট 2টা ভাই, তারা এখনও ছোট্ট। আর দেবরের বিয়ে বলে আমার বাড়ি থেকে তাদের বিয়েতে সোনার কানের দুল দিতে হবে। সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ। বিয়ে মানে আমার কাছে এখন যেন এক প্রকার জুলুমি মনে হচ্ছে। তার ছেলের সাথে শুয়ে গর্ভবতী হলাম, এখন বাচ্চা দুনিয়াতে আনতেও টাকা পয়সা সব খরচ আমার পরিবার করতে হবে। আমার পরিবার আমাকে জন্ম দিয়ে খুব বড় পাপ করে ফেলছে। যে খাটে আবার তার ছেলে আমাকে নিয়ে শুয়ে থাকবে, সে খাটটাও মেয়ের বাবার বাড়ি থেকে দিতে হবে। মাথায় বালিশ রাখবে যে, সেটাও বাবার বাড়ি থেকে আনতে হবে। সমাজে এক অদ্ভুত নিয়ম ভাই, এই নিয়মগুলোকে আমি ঘৃণা করি। বিয়ের 2 দিন আগে আমার ডেলিভারি পেইন উঠে পানি ভেঙে যায়। আমার ছোট্ট ভাইকে ফোন করে তারা, কারণ বিয়ের কেনাকাটার জন্য তারা মেডিকেলে নিয়ে যেতে পারবে না। পানি ভাঙার অনেক সময় পর আমার ছোট্ট ভাই আসে এবং আমাকে মেডিকেলে নিয়ে যায়। সিজারে একটা কন্যা সন্তান হয় আমার, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি খুশি ছিলেন না আমার কন্যা সন্তান হওয়াতে, তিনি খুবই লোভী মহিলা ছিলেন। হাসপাতালে আসলেন একদম খালি হাতে, যাওয়ার সময় শুধু 500 টাকা দিয়ে গেলেন। তাদের বাড়িতে গায়ে হলুদ, তাই বেশি সময় থাকলেন না। আমার স্বামীও আমাকে খুব একটা কল দিতেন না, ঘন্টার পর ঘন্টা মায়ের সাথে কথা বলতেন তিনি। মহা ধুমধামে খুবই সুন্দরী একজন বউ আনলেন দেবরের জন্য। বিয়ের সময় আমার বা আমার পরিবারের কারোর জন্য তিনি কোনো রকম খাবার পাঠালেন না। উল্টো আরও কত কথা তাদের। বিয়েতে আমার পরিবারের কেউ কেন যায়নি, দেওয়ার ভয় যায়নি। আমি যেন আসার সময় কানের দুল নিয়ে যাই, আমার কন্যা হয়েছে এখনও কেন 20 কেজি মিষ্টি পাঠায়নি, আরও কত কথা তাদের। আমার স্বামী তো একটা টাকাও পাঠালো না, আরও কত বড় বড় কথা। সিদ্ধান্ত নিলাম আর যাব না, এভাবে আর সহ্য হচ্ছে না। তবু আমার পরিবার আমাকে বুঝিয়ে সুঝিয়ে সিজারের 1.5 মাস পর আমাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসলেন, সাথে 20 কেজি মিষ্টি দিলেন। নতুন বউয়ের জন্য কানের দুল দেওয়ার সামর্থ্য আর হলো না তাদের। সিজারের সব টাকা মা কিস্তি তুলে পরিশোধ করেছেন। আমি যাওয়ার পর নতুন বউকে জড়িয়ে ধরলাম, খুব মিষ্টি আর খুবই ভালো মেয়ে। আমার শাশুড়ি তার প্রশংসা করতে করতে হয়রান। আমি যাওয়ার পর থেকে সোনার কানের দুল না দেওয়ার জন্য কত কথা শোনালো নতুন বউয়ের সামনে আমাকে। তারপর কাজকর্ম রূপ নিয়ে আমার শাশুড়ি বউটার সামনে কথা শোনাতো আমাকে। উনি আর ওনার ছোট ছেলের বউ হলো সবচেয়ে রূপসী, অন্য সবাই জাতা। ওনার অনেক আফসোস, ওনার বড় ছেলের বউ দেখতে খুবই বাজে। এই কারণে ছোট্ট দেবরের বউ কয়েকদিনের জন্য ওদের বাড়িতে নাওয়ের গেল, সাথে গলার হার, শাশুড়ির হাতের চুড়ি, কানের দুল, আমার চেন সব পড়ে গেল তাদের বাপের বাড়ি। কথা ছিল কয়েকদিন পর আমার শাশুড়ি সহ গিয়ে নিয়ে আসবে। 3 দিন পর শুনি ওনার প্রাণের বউ আগের প্রেমিকের হাত ধরে সব গয়না নিয়ে পালিয়ে চলে গেছে। হায় রে আমার শাশুড়ির কি আফসোস, কি আহাজারি। ছেলেকে বললেন বাবা চিন্তা করিস না, তোর জন্য সেরা বউ নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। আমি চুপচাপ শুধু চেয়ে চেয়ে দেখতাম।
কিছু বলিনি। এত টাকা পয়সা খরচ করে এত ধুমধাম করে বউ এনে বউটা পালিয়ে গেল, কি এক আজব বিষয়। ভালো মন্দ কিছু বললাম না। আমার মেয়েটা নিউমোনিয়ায় ধরা পড়ে। আমার স্বামী একটা টাকা পাঠাতে পারে না, কারণ বিয়েতে অনেক টাকা ধার করে দিয়েছে। হাতে কোনো টাকা পয়সা নাই। আমি তখন মেয়েকে মেডিকেল ভর্তি করালাম। তখন শাশুড়িকে বললাম, আমার চেইনটা বাবদ হলেও কিছু টাকা দিন, আপনি, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ। তারা কেউ টাকা দিল না। আমার মেয়েটা চিকিৎসার অভাবে নিউমোনিয়াতে মারা গেল। আফসোস, আমার পরিবার থেকে যতটুকু সাধ্য করেছে, কিন্তু মেয়েটা বাঁচল না। আমার মেয়েটা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি আসে, সবাই আসে। আমি দাফন করলাম আমার বাপের বাড়িতে আমার মেয়েকে। এটার জন্য আমার শাশুড়ি আমাকে বলল আমি বেয়াদব বউ, আমি ভালো না, আরও কত কি। সেদিন ওনাকে মুখের ওপর বললাম, আল্লাহ যেন তোর বিচার করে, তুই অনেক জ্বালাইছিস আমাকে। আল্লাহ যেন তোর মতো ডাইনি শাশুড়ির বিচার করেন। আমার স্বামী সন্তানহারা আমাকে ইচ্ছে মতো অকথ্য ভাষায় গালাগালি করলো। আমি সেদিন প্রতিবাদ করলাম। সেই সংসারে আর ফিরে যায়নি, আর ইচ্ছে হয়নি ফিরে যেতে। বাবার বাড়িতে আছি এখন। আর বিয়ে শাদির ইচ্ছে আমার নেই। এক জীবনে বিয়ের শখ আমার মিটে গেছে। কোনো কাবিনের টাকা কিংবা কিছুই নেই আমি। তাদের বিচার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আচ্ছা, শাশুড়িগুলো কেন এমন হয়?